বোকামো করিস না। ওর কাছে একা একা যাস না। ওর কাছে একা একা যাওয়া কিন্তু আত্মহত্যার সমান। এই এই, তুমি ওখানে কি করছো? এক্ষুনি বাড়ি এসো বলছি। জঙ্গলে ঢুকলে কিন্তু গুলি করব। জলদি বেরিয়ে এসো ওখান থেকে, বেরিয়ে এসো বলছি। এই ছেলে, এই, তোমার হয়তো জানা নেই, সকালে এখানে একজনের মাথা ছিঁড়ে নিয়েছে, আর একজনের হাত, আর একজনকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। কারণ এই জঙ্গলে এক নতুন সবুজ বাঘের উৎপাত বেড়েছে। তুমি জলদি পারে এসো। জঙ্গলের ভিতরে ঢুকলে তোমাকেও আর আমরা বাঁচাতে পারবো না। স্যার স্যার, এই জঙ্গলে যে সকালে হারিয়ে গিয়েছিল আমি সেই। আমরা তিনজন এসেছিলাম জঙ্গলে কাঠ কাটতে। আমাদের একজন মেরে ফেলেছে ওই বাঘে, আর একজনের হাত ছিঁড়ে নিয়েছে। যার হাত ছিঁড়ে নিয়েছে সে পালিয়ে গেছে, কিন্তু আমি ভয়ে গাছে উঠেছিলাম, তাই আর পালাতে পারিনি। যে পালিয়ে গিয়েছে সে গ্রামে যে খবর দিয়েছে সবাইকে, তাই আমার বাবা আর এই ছেলেটা আমাকে খুঁজতে এসেছে জঙ্গলে। কিন্তু ওই বাঘের হাত থেকে এই ছেলেটা বেঁচে গেলেও আমার বাবা আর বাঁচেনি। একটু দয়া করে আমার সঙ্গে চলুন না জঙ্গলে, দেখি বাবাকে পাওয়া যায় কিনা। এই নগেন বাবু, বন্দুকটা নেও তো, চলো ঘুরে আসি জঙ্গল থেকে। বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে নিল। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাড়ি খেয়ে নিল। বাবারে, বাঁচাও বাঁচাও, বাড়ি খেয়ে নিল। রহিম ভাই দাঁড়াও, সর্বনাশ হয়ে গেছে। কি রে পলাশ, তোর আবার কি সর্বনাশ হলো? আমার নয় গো রহিম ভাই, এবার মনে হচ্ছে আমাদের পুরো গ্রাম শেষ হয়ে যাবে। জঙ্গল থেকে 4-5টা বাঘ ঢুকেছে গ্রামে। জঙ্গলে আবার নাকি সেই সবুজ বাঘের উৎপাত বেড়েছে। জঙ্গলের সব জন্তু জানোয়ারকে নাকি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেই ভয়ে বাঘগুলো গ্রামে ঢুকে পড়েছে। এবার এই বাঘের ভয়ে আমরা কোথায় পালাবো বলো? সে কি কথা, তার মানে তো আমাদের এখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ না। যখন তখন বাঘ এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। হ্যাঁ রহিম ভাই, তাড়াতাড়ি চলো। আমাকে তো জব্বারের বাড়িতে যেতেই হবে। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, তা তো আমাকে জানতেই হবে। কেন রহিম ভাই, জামালের আবার কি হয়ে? আর বলিস না ভাই, সকালে জব্বার ও রাহিম ডেকে নিয়ে গিয়েছিল জামালকে জঙ্গলে থাকবে বলে, কিন্তু এখন শুনলাম জব্বারের নাকি হাত ছিঁড়ে নিয়েছে ওই সবুজ বাঘে, আর রাহিমের নাকি মাথা, আর আমাদের জামালকে নাকি এখনো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তো দেখতেই হবে জামাল বেঁচে আছে নাকি নেই। চলো সবাই জব্বারের বাড়ি। তাড়াতাড়ি চলো জব্বারের বাড়িতে, আর আর দেরি করে কোনোই লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই কর সবাই, তাড়াতাড়ি চল জব্বারের বাড়িতে, শুনি জঙ্গলে ঠিক কি হয়েছিল। কিরে জব্বার, তুই এই হাত কাটা অবস্থায় বাইরে দাঁড়িয়ে থেকে একা একা কি করছিস? আর কিছুক্ষণ হলে তো তুই এমনিতেই মারা পড়বি। কি করবো রহিম ভাই, বাড়িতে যে কাউকেই দেখতে পারছি না। বউটা যে কোথায় গেল, আর ছেলেটাও কোথায়? তোর ছেলে আমার বাড়িতেই রয়েছে, তুই ওকে নিয়ে চিন্তা করিস না। কিন্তু জঙ্গলে ঠিক কি হয়েছিল বল তো দেখি। রহিম ভাই, জামাল এখনো বেঁচে আছে, কিন্তু কতক্ষণ যে বেঁচে থাকবে এটা বলা মুশকিল। কেন, কি হয়েছে আমার জামালের যে বাঁচা ও মরার মধ্য পড়ে রয়েছে? আমরা জঙ্গলে ঢুকেই গাছে একটা কোপ দিতেই খুব জোরে হুংকার শুনতে পেলাম, আর সেই হুংকার শুনে জামাল একটা গাছে উঠে পড়ে। আমরা সেই গর্জন শুনেও কোনো পাত্তা দেইনি। তারপর তারপর গাছে দ্বিতীয় কোপ দিতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো বিশাল এক সবুজ বাঘ। বাঘটা প্রথমে বের হয়েই আমার হাতে কামড় দেয়। আমি হাতটা টেনে নিয়েই পালাতে শুরু করি। কিছু দূর এসে দেখি আমার হাতটা নেই, আর রাহিমের মাথাহীন দেহটা আমার পিছু কিছু দূর দৌড়ানোর পরে মাটিতে পড়ে যায়।
আমি কোনো বুদ্ধি না পেয়ে নদীতে ঝাঁপ দেই, আর ঠিক তখন ওখান দিয়ে যাচ্ছিল এক ফরেস্টার বোট। তারাই আমাকে উদ্ধার করে। সর্বনাশ, একই অবস্থা তোর। তোকে দেখে তো আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু জব্বার, তুই শেষ জামালকে ঠিক কোথায় দেখেছিলিস? আমার এটুকুই মনে আছে, কিন্তু আমি যখন শেষবার ওর দিকে তাকিয়েছিলাম তখন জামাল বলেছিল, আমাকে রেখে যেও না জব্বার ভাই, আমাকে রেখে যেও না। তোমরা তাড়াতাড়ি ওই গাছের কাছে যাও, নইলে খুব দেরি হয়ে যাবে। তোমরা আর ওকে বাঁচাতে পারবে না। কিন্তু তুই এভাবে আর বেশিক্ষণ থাকিস না, নইলে তুইও আর সময় পাবি না। এই, ওকে জলদি হাসপাতালে নিয়ে চল। চল জব্বার চল, তুই এইভাবে আর বেশি সময় থাকিস না। তোকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে, তাছাড়া তোকেও যে আমরা আর বাঁচাতে পারবো না। চল চল চল, তুই আমার সাথে চল, দেখি আমার ছেলে জামাল কোথায় আছে। রহিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি যেতে পারবো না। এত কিছু দেখে কেউ কি মৃত্যুর মুখে যেতে চায়? তুমি বরং অন্য কাউকে নিয়ে যাও। আমি আমি বাড়ি চলে গেলাম। তাই নাকি? তাহলে তুই যাবি না? তোর বাবা যখন জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হয় তখন তোর বাবাকে উদ্ধার করার জন্য কাউকে পাসনি, আমার কাছেই আসতে হয়েছিল। তখন আমি গিয়েছিলাম তোর সঙ্গে জঙ্গলে। এমন করে বলছে কেন তুমি? চলো চলো তাহলে জঙ্গলে। কিন্তু রহিম ভাই, আমাদেরকে কিন্তু সাবধানে যেতে হবে। আর এদিকে গ্রামের অবস্থাও কিন্তু তেমন ভালো না। তারপরে আবার ওই জঙ্গলে সবুজ দানবের উৎপাত, একেবারে চাকা কাণ্ড। হ্যাঁ রে, ওইসব নিয়ে তুই তেমন ভাবিস না, আমরা সাবধানেই যাব। এখন তুই বেশি কথা না বলে আমার সাথে চল। রহিম ভাই, জঙ্গলে তো ঢুকে পড়লাম, এবার জামালকে একবার ডাকবো নাকি? আশেপাশে থাকলে ও আমাদের ডাক ঠিক শুনতে পাবে। হ্যাঁ তাই তো, ওইভাবে ষাঁড়ের মতো চেঁচালে তোর ডাক তো ওই সবুজ বাঘও শুনতে পাবে। তারপর তোর সামনে এসে বলবে, কেমন আছিস ভাইয়া? তারপর তুই বলবি, এই তো সবুজ বাঘ মশাই, তোমাকেই দেখতে এলাম জঙ্গলে। তুমি নাকি জঙ্গলে খুব উৎপাত করছো। ধুর ধুর, এই জঙ্গলে মৃত্যুর মুখে এসেও তোমার মস্করা গেল না। তুই চুপ কর তো। চল আর একটু সামনে আগানো যাক, কিন্তু তুই পা টিপে টিপে চলবি, একদম কোনো আওয়াজ করবি না। রহিম ভাই, ওটা কি ভূত নাকি? চুপ চুপ চুপ, কোনো কথা বলিস না। এটা কোনো ভূত না, এটা এটা রাহিমের মাথা কাটা দেহ। তার মানে জামালও আশেপাশে কোথাও কোনো গাছে বসে আছে। আমি আমি ডেকে দেখবো নাকি রহিম ভাই? দাঁড়া দাঁড়া, আগে ডাকিস না, তার আগে উপর দিকে একটু চেয়ে দেখ কোনো গাছে জামাল বসে আছে নাকি। রহিম ভাই, গাছের মাথায় সবুজ বাঘ। বাঁচতে চাইলে এক্ষুনি পালাও, নইলে আজ আর কোনো রক্ষে নেই। ওরে বাবা রে, এ তো দেখি সবুজ বাঘ। জামাল, জামাল তুই এখানে? হ্যাঁ ভাই, আর বলিস না। ওই সবুজ বাঘের ভয়ে নদীতে লাফ দিয়েছিলাম। এখন তো আর পারেও যেতে পারছি না। এদিক দিয়ে কোনো তো নৌকাও যাচ্ছে না যে বলবো আমাকে সাহায্য করো। তাই বুদ্ধি না পেয়ে নদীতেই ডুব দিয়ে চুপ করে বসে আছি। কিন্তু কিন্তু জব্বার না বললো তুই কোনো গাছে উঠে বসে আছিস? আর বলিস না রে, গাছে উঠেও রক্ষা পাইনি। এই সবুজ বাঘটা তো গাছে উঠতে পারে। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই জল। কিন্তু তুই একা একা কিভাবে এলি এখানে? আমি আমি একা আসিনি রে, আমাকে তোর বাবার জোর করে নিয়ে এসেছে। বাবা, বাবা জোর করে নিয়ে এসেছে মানে? বাবা এখন কোথায়? তোর বাবা আর নেই রে। আমরা যখন তোকে খুঁজতে খুঁজতে জঙ্গলে আসি, ঠিক তখন গাছের উপর থেকে তোর বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে ওই সবুজ বাঘটা।
সে কি কথা? আমি এক্ষুনি যাচ্ছি আমার বাবাকে আনতে।